নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। সোম থেকে শুক্র প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 6:30 আমার সঙ্গে জনতার দরবারে আপনারা থাকেন, আজকেও থাকবেন। শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। এবং আজকে ঠান্ডা পড়েছে বেশ, আগামীকাল থেকে আরো ঠান্ডা পড়বে, কারণ মকর সংক্রান্তি আসছে। সেই সময় পূর্বাভাসই আছে বেশ কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ার। এই তো ঠান্ডা পড়বে, তারপরে গরম গরম, রাজনীতির গরম, লোকসভা ভোট আসছে। আর তার আগে আজকে ঠান্ডা পড়েছে তো কি হয়েছে, শুরু থেকে আজকে সকাল থেকে একদম গরম, রাজ্য রাজনীতি গরম। কারণ আজকে দুই তাবড় নেতা, সুজিত বসু এবং তার সঙ্গে তাপস রায়ের বাড়িতে ইডি। তাপস রায়ের বাড়িতে ইডি। তাপস রায় সম্বন্ধে আমার যতদূর অভিজ্ঞতা, বা অন্যান্য রাজনৈতিক দলেরও, তারাও অনেকে বলছেন যে তাপস রায়ের বাড়িতে কেন, তাপস রায়ের সম্বন্ধে তো দুর্নীতির কথা শোনা যায়নি সেইভাবে। কিন্তু আজকে সুজিত বসুর বাড়িতে যখন আমরা দেখলাম ইডি টিম গেল, সেই সময় রণসজ্জা একেবারে বাহিনী। সন্দেশখালিতে আপনাদের মনে আছে গত শুক্রবার, ঠিক এই শুক্রবারেই, আগের শুক্রবারেই সন্দেশখালিতে গিয়ে বেধড়ক মার খেয়েছিল ইডি, মার খেয়েছিলাম আমরা। আমাদের গাড়ি ভাঙচুর হয়েছিল, আমাদের সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আর তারপরে প্রশ্ন উঠেছিল যে ইডি তৎপরতার সঙ্গে কেন যাচ্ছে না। তারপরে ইডি ডিরেক্টর এলেন, রণকৌশল ঠিক করলেন, এবং ঠিক 7 দিন পর আজকে সুজিত বসুর ওখানে যখন গেলেন, 50 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদের সাথে হেলমেট, তাদের সাথে কাঁদানে গ্যাসের শেল, তাদের হাতে লাঠি, আগ্নেয়াস্ত্র তো আছেই, এবং ঢাল, এই সব নিয়ে এখন আপডেট যা, তাতে সুজিত বসুর বাড়ি থেকে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবেন ইডির আধিকারিকরা, ইডির গোয়েন্দারা, তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারপরে হয়তো সুজিত বোস প্রেস কনফারেন্স করবেন। এর আগে সুবোধ চক্রবর্তী, দমদমের, উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতেও ঘন্টার পর ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন ইডির আধিকারিকরা। এখন তাপস রায়ের বাড়িতে আছেন আর সুজিত বসুর বাড়িতে আছে। আবার সেই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার অভিযোগ উঠছে। তৃণমূল বলছে মণিপুরে যদি এত সক্রিয়তা দেখাতো, তাহলে অনেক মা বোনের জীবন বেঁচে যেত, সম্মান বেঁচে যেত। যাই হোক, আজকে এটা বলছিলাম, আজকে চোখে পড়ার মতো বিষয়। আমরা কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতা কখন দেখি? ভোটের সময় দেখি। জমায়েত সরিয়ে দেওয়া ভোটের সময়ে দেখি। কাউকে অ্যালাউ না করা, কোথাও বসে বুথের সামনাসামনি দেখি, বা বুথের 100 মিটারের মধ্যে দেখি। কিন্তু আজকে দেখলাম ইডি তদন্ত করতে গিয়েছে সুজিত বসুর বাড়িতে বা তাপস রায়ের বাড়িতে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া, বা ঢুকতে তো বটেই, কাউকে থাকতে দেওয়াই হচ্ছে না। এই দেখুন কত তৎপরতা, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, বিরাট তৎপরতা আজকে। কিন্তু কি পেলেন ইডি আধিকারিকরা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আর আমরা পেলাম রাজনৈতিক তরজা। এই মুহূর্তে দেখাবো কেন্দ্রীয় বাহিনীর সেই কড়া নিরাপত্তা বেষ্টনী, দেখুন। সন্দেশখালিতে ইডির রেডে হামলা, আক্রান্ত হন ইডি আধিকারিকরা, রেহাই পাননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেটাও ছিল শুক্রবার। পরের শুক্রবার ফের ময়দানে ইডি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে অভিযান। এদিন 7 সকালে শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বসু এবং বউবাজারের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা ইডির। উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও যায় ইডির টিম। তাদের নিরাপত্তায় ছিল কেন্দ্রীয় বাহিনী। এদিন একেবারে রণসাজে সজ্জিত। ঠিক যেমন দেখা যায় উপদ্রুত এলাকায় অভিযানের সময় কিংবা ভোটের সময়, এদিন ঠিক সেভাবেই দেখা গেল সিআরপিএফকে। এই প্রথমবার দেখলাম আমাদের এলাকায়। ভোটে দেখেছি, ভোটেই হয়ে থাকে, কিন্তু এটা এই প্রথমবার দেখলাম। একটা ভয়াবহ পরিস্থিতি মনে হচ্ছে। আজকে যেরকম আতঙ্ক পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে এরা। অনেকেই বলছেন সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে এদিন এরকম কড়া নিরাপত্তা ইডির অভিযান।
এদিন অনেক বেশি জওয়ান ময়দানে নামেন। শুধুমাত্র সুজিত বসুর বাড়িতে ইডির রেডেই যান 50 জনের বেশি সিআরপিএফ জওয়ান। সংখ্যায় বেশি, সতর্কও বেশি। আগের দিন সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরেছিলেন টুপি, এদিন হেলমেট। বাহিনীর জওয়ানদের হাতে এদিন লাঠি, ঢাল, সঙ্গে ছিল কাঁদানে গ্যাসের শেলও। এখানেই শেষ নয়, শ্রীভূমিতে এরিয়া ডমিনেশনও করে সিআরপিএফ, সরিয়ে দেয় জমায়েত, ভোটের সময় যেমন করে থাকে। বউবাজারে তাপস রায়ের বাড়ির ছাদ থেকেও চলে নজরদারি। বিশেষজ্ঞদের একাংশের মতে দাগী অভিযুক্তকে ধরতে বা দুর্গম এলাকায় কিংবা জঙ্গলমহলে গেলে কেন্দ্রীয় বাহিনী যেভাবে তৈরি হয়ে যায়, এদিনও সেভাবেই ময়দানে নামে সিআরপিএফ। এটা তো যুদ্ধের মতন পরিস্থিতিই তো দেখছি আমরা। এত পুলিশ এত আসে না, তাও কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আসে, কিন্তু সেটাও এইরকম ভাবে আসে বলে আমার মনে হয় না। নিউজ 18 বাংলা। আমি সৌমিকের কাছে যাব। সৌমিক, সত্যি আমাদের প্যাকেজের লাস্ট কয়েকটা লাইন ধরে যদি বলি, সত্যি কোনো উপদ্রুত এলাকায় এরকম ভাবে সার্চে যায় কেন্দ্রীয় বাহিনী বা সেনা আর বিভিন্ন দাগী অপরাধীকে ধরতে, এটা তো একটা জায়গায়, আমাদের বাংলার একটা জায়গায়, আমি মানছি দুর্নীতি হয়েছে, সব হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের, আমাদের শহরের কোনো একটা জায়গায় আতঙ্ক ছড়ানো, এর থেকে আর বেশি কি হতে পারে? যদি আমরা এটা দেখি সন্দেশখালীর ঘটনার পরে, আপনি কি মনে করেন আমরা কেউ আতঙ্কিত নই? আজকে আমাদের রাজ্যে সাধারণভাবে ল ইন অর্ডার কোথায় গিয়ে পৌঁছেছে, এবং শুধু এটা আজকের থেকে নয়, না না, শুধু আজকে থেকে নয়, আমি বলি আজকের এই ঘটনার সূত্রপাত হয়েছিল সেই সময় থেকে, যখন রাজ্যের রাজ্যপালের নাম জগদীপ ধনকর। যে রাজ্যে রাজ্যপাল নিজে নিরাপদ নয়, যাদবপুরে যাচ্ছেন, এবং শুধু যাদবপুর নয়, উত্তরবঙ্গে যাচ্ছেন, তৃণমূলের প্রত্যেকটা গুন্ডা শুরু করে প্রত্যেকটা জায়গায় যে অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার গাড়ির উপরে থানিট ছোড়া হচ্ছে, এবং তার পরবর্তী সময়েও ভোট পরবর্তী হিংসায় রাজ্যে এত লোকের মৃত্যু, এগুলোর তো নয় একটা পার্টি বনাম পার্টির ব্যাপার যদি আপনি মনে করেন, এগুলো কাম্য নয়, কিন্তু তারপরেও এতদিন তো কর্মীরা মার খেয়েছে, আর এখন কারা মার খাচ্ছে? তদন্তকারী অফিসার, তারা মার খাচ্ছে, তাদের রক্ত ঝরছে। কোনোদিন ভাবতে পেরেছিলেন? আমি ভেবেছিলাম, অতি অবশ্যই ভেবেছিলাম, আমি সেদিন থেকেই ভেবেছিলাম, যেদিন হাতে সংবিধান নিয়ে ঘুরতে থাকা তৎকালীন একজন সাংসদ, তিনি বিধানসভার ভবনে গিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন তার দলের বিধায়কদের দিয়ে, সেদিন থেকেই আমি বুঝে গেছিলাম পরবর্তী দিনে বাংলায় তিনি যখন ক্ষমতায় আসছেন তখন কি হতে পারে। সরকারের পক্ষেও খুব খারাপ মেসেজ, কারণ যদি সত্যি তদন্তকারী সংস্থাকে যদি এই রকম ভাবে সাজো সাজো রবে যেতে হয়, এর থেকে মানে আমি বলছি সরকার বা শাসক দলের মুখ পোড়া তো বাকি থাকে না। দাদা দেখো, আজকেই ট্রেনে করে আসছিলাম একটা প্রায় 3 ঘন্টার পথ, এবং জানো তুমি আজকে 12ই জানুয়ারি, আজকে সরকারি কর্মচারীদের ছুটি, ফলে স্বাভাবিকভাবেই যারা দিন গুজরান করে খান, মানে যারা সাধারণ কাজকর্ম করে খান, তাদের মাধ্যমেই, তাদের সঙ্গেই ট্রেনে আসছিলাম। তাদের একটা বেসিক বক্তব্য শুনলাম, যেটা শুনে খুব অবাক হলাম। মানে এটা তুমি যেটা বলছো যে একটা ছবি খারাপ হয়ে যাচ্ছে, একটা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তারা না উল্টে অন্যরকম কথা সাধারণ মানুষরা বলছে যে এই ধরনের রণসজ্জা করে বস্তুত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা কিরকম ভাবে। এটা আমার ভাষা, কিন্তু তাদের ভাবনাটা এটা। প্রত্যেকে বলছে যে 13 সালে মদন মিত্রর বিরুদ্ধে ইডি কেস করলো, 14 সালে সিবিআই কেস হলো, 13 থেকে শুরু করে এতদিন হয়ে গেল, সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থাপনা কেন্দ্র সরকার ইডি করলো না, প্রচুর সম্পত্তি ক্রোক হয়ে গেল, তখনও কিন্তু অশান্তি কোনোদিন হয়নি। আবার দেখো, পশ্চিমবঙ্গ এমন রাজ্য নয় যে রাজ্যে দুদিক থেকে গুলি করে 8 জন পুলিশ কর্মীকে মেরে ফেলা হবে, বা থানায় নিয়ে যাওয়ার সময় বা আদালতে নিয়ে যাওয়ার সময় 2 জন দুষ্কৃতীকে আরো দুষ্কৃতীরা পুলিশের সামনে মেরে দেবে বা দেবে, এরকম পশ্চিমবঙ্গে হবে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আজকেই দেখো 2 জনকে ধরা হয়েছে, আবার একজন মাওবাদীকেও ধরা হয়েছে, ফলে পশ্চিমবঙ্গ পুলিশ যথার্থভাবে কাজ করছে।
কিন্তু খুব অবাক লাগে যখন উত্তরপ্রদেশে অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায় যায়, পুরো ভারতব্যাপী এরা প্রচার করে যে উত্তরপ্রদেশ কত ভালো সরকার, সেই জন্য ওখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গেছে। কিন্তু দিলীপ ঘোষ এখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নানান বিষয়ে প্রশ্ন তুলে বসে আছেন। ফলে এরা একদম। কোন পথে চলবে আর কোন কথা বলবে ঠিক না করতে পেরে বাংলার বেশ। মানুষকে বিভ্রান্ত করছে। মানুষকে বিভ্রান্ত করছে। আমি শান্তনু সেনের বক্তব্যটা দেখাবো, যেটা দিয়ে শুরুতে বললাম যে তৃণমূল বলছে মণিপুরে যদি এরকম তৎপর হতো তাহলে হয়তো অনেক মা বোনের সম্ভ্রম, মর্যাদা, প্রাণ বেঁচে যেত। কি বলছেন দেখুন। তদন্তকারী সংস্থার সাথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তার আশেপাশের সমস্ত এরিয়াকে যেভাবে ডমিনেট করছে, কেউ বাজার যাচ্ছে, কেউ পাড়ায় দাঁড়িয়ে গল্প করছে, কেউ রকে বসে শীতের আমেজে রোদ পোয়াচ্ছে, তাদেরকে তাড়া করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের তৎপরতা মণিপুরে দেখলে মণিপুরের এত মানুষ খুন হতো না, এত মায়েরা ধর্ষিতা হতেন না। নির্বাচনের সময় এই ধরনের এরিয়া ডমিনেশন হয় না। আজকে তদন্তের নামে যেভাবে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, এটা অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ। সৌমিক, এটা এখানেই প্রতিহিংসার তত্ত্বকে জোরালো করার চেষ্টা করছে তৃণমূল, এবং লোকসভা নির্বাচনে এটাও প্রচারে রাখবে এই তত্ত্ব আমাদের অভিজ্ঞতা অনুযায়ী। এগুলো যত করবে তত গত লোকসভা নির্বাচনের থেকে ওদের খারাপ ফল হবে। গত লোকসভা নির্বাচনে ঠিকঠাক ভোট হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে হেরেছিল, আবার হিস্ট্রি রিপিট করবে, নিশ্চিন্তে থাকুন। দেখুন, একটা পরিষ্কার বিষয় আছে, যারা নিজেরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার রাখতে পারে না, এই রাজ্যে পুলিশ নিরাপদ। যদি পুলিশ নিরাপদ হতো, অমিতাভ মল্লিক সেখানে দার্জিলিং এ তার কিভাবে মৃত্যু হয়েছিল? এ রাজ্যে জনপ্রতিনিধিরা নিরাপদ। যদি জনপ্রতিনিধিরা নিরাপদ হতো তাহলে শুধু এক জায়গা নয়, পানিহাটির কথা আমি শুধু বলবো না, প্রত্যেকটি জায়গায় কতজন জনপ্রতিনিধির খুন হয়েছে, সরকার করেছেটা কি? এই রাজ্যে সেই সরকার চলছে। মুখ্যমন্ত্রী এবারে তৃতীয়বারের মতন সরকারে আসার পর কি ঘটনা ঘটলো আমাদের বেলেঘাটায়। ভাই অভিজিৎ, তার মানে চারিদিকে প্রত্যেকবার সবাই দেখতে পাচ্ছে যে ও সে লাইভ করছে, তারপরে তার মানে খুন হলো, তারপরেও এখনো পর্যন্ত একটাও আমি একটু সৌমিক, একজন দর্শকের একটা মন্তব্য ধরে তারপর তোমার কাছে আবার আসছি। শেখ শামীম বলছেন বাংলা পরিস্থিতি এমন কঠিন হয়ে ওঠেনি যার জন্য এত বাহিনী মোতায়েন করতে হবে, এটা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। সৌমিক, না, রাজনৈতিক ক্ষমতার কোনো অপব্যবহার হচ্ছে না। রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট পরিমাণে দেখানো এখনো পর্যন্ত, তবে আরো বেশি প্রয়োগ করা উচিত ছিল, আরো বেশি ভাবে। কারণ রাজনৈতিক ক্ষমতার যদি অপব্যবহার হতো তাহলে একটা জিনিস আরো বেশি প্রয়োগ করলে মানুষ মেনে নেবেন। না, মানুষ মেনে নিচ্ছে বলেই তো আজকে চারিদিকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের নেতৃত্বাধীন সরকারকে একের পর এক মানুষ সমর্থন তাদের বাড়িয়ে চলেছে। এবং আমরা এক্সপেক্ট করছি, শুধু নয়, আগামী দিনে এই চোরগুলোকে মানুষ মুখ থুবড়ে ফেলবে। এদের রথযাত্রা শেষ হয়ে গেছে। তৃণমূলের নিজেদের আগে ওরা নিজেদের দলটাকে সামলাক, পিসি ভাইপোকে সামলাক, ভাইপো পিসিকে সামলাক, তাপসরা আগে সামলাক সুদীপ বাবুকে, সুদীপ বাবু আগে সামলাক তাপস বাবুকে, তারপরে মানুষকে সামলাতে যাবে। এদের হাতে মানুষের সামলানোর কোনো ক্ষমতা নেই, এখন ক্ষমতা নেই, অধিকার নেই, এটা বিজেপি বলছে। আর শান্তনু সেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। মানে বিজেপির সাংসদ, তিনি কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন, এখন তিনি একেবারেই শুধুই সাংসদ। তিনি কি বললেন দেখুন। কাশ্মীরের কথা বলতেন, কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। এখন মণিপুরের কথা বলছে, মণিপুরও 40 বছর ধরে চলছে, ও ঠান্ডা হবে। মণিপুর কাশ্মীরের চেয়েও ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবাংলার। আজকে যে সক্রিয়তা, আমরাও বলছি এর আগে থেকে কেন ইডি সিবিআই করেনি? তাহলে এত মানুষ লুণ্ঠিত হতো না, এত যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকার হতো না, বিক্রি হয়ে যেত না। যে সরকারের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে, যে সরকারের এমপি চুরির দায়ে তার চাকরি যায়, তাদের আবার ডায়লগ শুনতে হবে নাকি? পুরো আপাদমস্তক চোরদের সরকার, তারা সব কটাতে গড়াতে ভরা উচিত, সব কটা নেতাকে ঢোকানো উচিত। এতে সকালবেলা মুখ দেখাও পাপ। কি শুনলে প্রদীপ্ত? আমি দুটো কাটের কথা বলবো। একটা কাট 2013 জুন মাস,
দিল্লির যারা প্রভু আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমার সরকারকে বিব্রত করছো, করে আমার নেতা মন্ত্রীদের জেলে ভরছো। 84 দিন জেল খেটে ফেললো একজন, আর আজকে 2023-এর ডিসেম্বর মাসে সেই বলছে যারা ইডি সিবিআই কে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে এই জয়। দুটো ক্ষেত্রেই নাম হচ্ছে একজন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শ্রমিকের কথা শুনেই যদি আমি বলি, তাহলে 84 দিন জেল খাটা একজন মানুষ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তাহলে চোর জোচ্চোর নিয়ে যারা কথা বলছে তাদের ব্যাপক কাণ্ডে মন্ত্রীরা দীর্ঘদিন জেল খেটে বসে আছে, তারপরেও তাদের ওখানে সরকার হয়েছে। তাই ভোটে জেতাই যদি কোনো কারণ হয়ে থাকে, তাহলে 19 সালের পরে 21 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস না, তার মানে চোর জোচ্চোর যা বলা হচ্ছে সেগুলো যদিও হয়, তাহলেও তৃণমূল